গুড মর্নিং, রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা কী নিয়ে আলোচনা করব বলো তো? বরফ বলো তো জলে ভাসে না ডুবে যায়? কেন বরফ জলে ভাসে? আবার বরফ গলে জল হলে আয়তন কেন কমে যায়? আবার জল তরল H2S গ্যাস কেন? এই লবণটার অস্তিত্ব আছে, এই লবণটার অস্তিত্ব নেই কেন? এটা আবার জলে অদ্রাব্য, এই যৌগটা আবার জলে দ্রাব্য কেন? এই সমস্তই প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজব। কেমিস্ট্রির আজকের টপিক ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ সহজ, অথচ পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। আজকের আমাদের টপিকসটার আলোচনা, যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেই বিষয়টার টাইটেল হলো হাইড্রোজেন বন্ধন। নাম শুনেছ? হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখব হাইড্রোজেন বন্ধন বলতে আমরা কি বুঝি। তো আমরা জানি ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এরা তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল এরা, তাই তো? পর্যায় সমিতি একদম ডান দিকে আছে, আকারে ছোট, ফলে এরা তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল। এই ধরনের তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের সাথে যখন হাইড্রোজেন যুক্ত থাকে তখন হাইড্রোজেন স্লাইড পজিটিভ এবং ফ্লোরিন এই ধরনের মৌলগুলো স্লাইড নেগেটিভ হয়। এই হাইড্রোজেন একই অণুর মধ্যে অথবা ভিন্ন অণুর মধ্যে, বুঝতে পেরেছ? যখন কোনো যৌগের মধ্যে, কোনো অণুর মধ্যে এরকম তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের সাথে হাইড্রোজেন যুক্ত থাকে, তখন ওই হাইড্রোজেন ওই অণুর মধ্যেই অথবা আলাদা অণুর তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের সাথে বিশেষ ধরনের একটা বন্ধন তৈরি করে, আর এই বন্ধনটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। যেমন একই অণুর মধ্যে হতে পারে, এটা একই অণুর মধ্যে হাইড্রোজেন হতে পারে, এই হাইড্রোজেনটাকে বলা, এই যে বন্ধনটা, একে বলা হয় হাইড্রোজেন বন্ধন। বোঝা গেছে? তাহলে হাইড্রোজেন কোনো অণুর মধ্যে যখন তীব্র তড়িৎ-ঋণাত্মক নাইট্রোজেন, অক্সিজেন বা ফ্লোরিনের মতন তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের সাথে যুক্ত থাকে, তো সেই হাইড্রোজেন পরমাণু একই অণুর মধ্যে অথবা আলাদা অণুর তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের সাথে একটা আয়নীয় প্রকৃতির যে দুর্বলতর বন্ধন তৈরি করে, সেই বন্ধনটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনকে এরকম ডট ডট চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। বোঝা গেছে তো? তো আজকে আমাদের আলোচনার বিষয় এই হাইড্রোজেন বন্ধন নিয়েই। হাইড্রোজেন বন্ধনের প্রভাব আমরা দেখব। হাইড্রোজেন বন্ধনের জন্যই প্রায় বহু ধরনের যে ভৌত ধর্ম তাদের পরিবর্তন ঘটে। বরফ জলে ভাসে কেন? কোনো একটা পদার্থ তরল কেন, গ্যাস কেন? কারো আম্লিক ধর্ম কম বেশি হতে পারে, দ্রাব্যতা কম বেশি হতে পারে। বহু ধরনের যে ভৌত ধর্মে তারতম্য ঘটে, সেটা হাইড্রোজেন বন্ধনের জন্যই কিন্তু ঘটে থাকে। আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা দেখব হাইড্রোজেন বন্ধন সে কার্বন, নাইট্রোজেন এরা তৈরি করতে পারে। এদের আকার যেহেতু মনে রাখবে, এই যে মৌলগুলো আছে এদের তড়িৎ ঋণাত্মকতা উচ্চ আর এদের আকার ছোট, ঠিক আছে? সে কারণে এই মৌলগুলো কি করতে পারে? এরা কার্যকরী হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, কার্যকরী হাইড্রোজেন বন্ধন গঠন করে। বোঝা গেছে? কিন্তু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 3 এবং ক্লোরিনেরও তড়িৎ ঋণাত্মকতা 3। অথচ নাইট্রোজেন কার্যকরী হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, ক্লোরিন পারে না কেন? কারণ ক্লোরিনের আকার বড়। ক্লোরিনের আকার বড় হওয়ার জন্য ক্লোরিন কিন্তু কি করতে পারে না? কার্যকরী হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, কার্যকরী H বন্ধন গঠন করে না। মনে থাকবে? ফলে নাইট্রোজেন এবং ক্লোরিন এদের তড়িৎ ঋণাত্মকতা সমান হলেও, বোঝা গেছে তো? তড়িৎ ঋণাত্মকতা সমান, তারপরও কিন্তু নাইট্রোজেন কার্যকরী হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, কিন্তু ক্লোরিন পারে না। তবে ক্লোরিনের ব্যতিক্রম আছে, দুই একটা জায়গায় ক্লোরিনের ব্যতিক্রম আছে। ক্লোরিন যেমন ক্লোরাল হাইড্রেট বলে একটা যৌগ আছে, ক্লোরাল হাইড্রেট, ঠিক আছে? এই ক্লোরাল হাইড্রেটের ক্লোরিন কার্যকরী হাইড্রোজেন বন্ধন তৈরি করে। ক্লোরাল হাইড্রেটের সংকেত হলো CCl3 CH
OH হল টুয়াইস, এবং এর গঠনটা হলো এরকম, ক্লোরাল হাইড্রেট। এই যে হাইড্রোজেন আর ক্লোরিন এই কার্যকরী হাইড্রোজেন বন্ধন তৈরি করে। ফলে দুই একটা ব্যতিক্রম আছে, যেমন এই যৌগটার নাম ক্লোরাল হাইড্রেট, এটা ক্লোরিন হলেও কার্যকরী হাইড্রোজেন বন্ধন তৈরি করে। ফলে বেশিরভাগ যৌগে ক্লোরিন কার্যকরী হাইড্রোজেন বন্ধন তৈরি করতে না পারলেও দুই একটা যৌগ আছে যেখানে ক্লোরিন কার্যকরী হাইড্রোজেন বন্ধন তৈরি করে। আমরা এই হাইড্রোজেন বন্ধনের শর্ত, সবাই কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, মনে রাখবে। তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল যেমন নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনের সাথে যখন হাইড্রোজেন যুক্ত থাকে তখন একই অণুর বা ভিন্ন অণুর ওই ধরনের তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের সাথে যে আয়নীয় প্রকৃতির দুর্বল একটা বন্ধন তৈরি করে তাকে হাইড্রোজেন বন্ধন বলে। ভীষণ ইম্পর্টেন্ট, খুব সোজা। হাইড্রোজেন বন্ধনের প্রভাবে আমরা দেখব বহু ধর্মের বহু রকম পরিবর্তন ঘটে, কিন্তু সবাই হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। হাইড্রোজেন বন্ধন গঠনের কিন্তু শর্ত আছে কিছু, বুঝা গেছে? হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত মনে রাখবে, এইচ বন্ধন গঠনের শর্ত। এই শর্ত পূরণ করতে না পারলে কিন্তু বন্ধন গঠন করতে পারবে না। যেমন 1 নম্বর শর্ত, এইচ বন্ধন গঠন করবে যে অণুতে এইচ পরমাণু থাকতে হবে, তাই তো? এটা কখনো হয় হাইড্রোজেন বন্ধন তৈরি করবে আর অণুতে হাইড্রোজেন নেই, তাই না? বলো তাহলে হাইড্রোজেন বন্ধন কমপক্ষে একটা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। 2 নাম্বার যে তড়িৎ ঋণাত্মক মৌলটা, তড়িৎ ঋণাত্মক ইলেকট্রোনেগেটিভ, তড়িৎ ঋণাত্মক পরমাণু আকারে ছোট হবে, বুঝা গেছে? আর সেই সঙ্গে মনে রাখবে যে দাতা পরমাণু, যে দাতা পরমাণুতে যার সাথে বন্ধন তৈরি করবে, যার সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করবে তাকে দাতা পরমাণু বলে। আর দাতা পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। আর এই শর্তগুলো পূরণ করলে কার্যকরী হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, মনে থাকবে। তাহলে হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত, যে অণুতে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে তাতে কমপক্ষে একটা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। আর যে পরমাণু ওই তীব্র তড়িৎ ঋণাত্মক যার সাথে হাইড্রোজেনটা যুক্ত থাকবে সেটা আকারে ছোট হতে হবে। আর যার সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করবে অর্থাৎ দাতা পরমাণু, তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। ফলে এই শর্তগুলো যদি পূরণ করতে পারে তাহলে হাইড্রোজেন বন্ধন কিন্তু কার্যকরী হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, বোঝা গেছে? এবার আমরা চলে যাব হাইড্রোজেন বন্ধনে। যে হাইড্রোজেন বন্ধনগুলো যে তৈরি হচ্ছে সে হাইড্রোজেন বন্ধনের আমরা এবার বৈশিষ্ট্য দেখব। হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য কি? হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, হাইড্রোজেন বন্ধন এটা সমযোজী বন্ধন অপেক্ষা দুর্বল। সমযোজী বন্ধন অপেক্ষা দুর্বল। এর বন্ধন শক্তির মান প্রায় 8 থেকে 42 কিলোজুল পার মল, যেখানে সমযোজী বন্ধনের বন্ধন শক্তি প্রায় 200 থেকে 450 কিলোজুল পার মল, মনে থাকবে। আর এর মাত্র 8 থেকে 42 কিলোজুল পার মল, ঠিক আছে? তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের সঙ্গে বন্ধন শক্তি বৃদ্ধি পায়। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে বন্ধন শক্তি তত, হাইড্রোজেন বন্ধন শক্তি তত বৃদ্ধি পাবে। যেমন HF এর বন্ধন শক্তি H অপেক্ষা বেশি, তার থেকে আবার নাইট্রোজেনের থেকে আরও বেশি। ফলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বাড়বে বন্ধন শক্তির মান তত বাড়বে। ফলে একটা কার্যকরী হাইড্রোজেন বন্ধন যদি কোনো অণুর মধ্যে আমরা দেখি তাহলে আমরা সেক্ষেত্রে দেখব কি বৈশিষ্ট্য দেখতে পাবো। এই হাইড্রোজেন বন্ধন কিন্তু আমরা যে সমযোজী বন্ধন দেখেছি তার তুলনায় এই বন্ধনটা কিন্তু অনেক দুর্বল। সাধারণত সমযোজী বন্ধনের বন্ধন শক্তি কত হয়? প্রায় 250 থেকে 400
কিন্তু এক্ষেত্রে মাত্র বন্ধন শক্তি 8 থেকে 42 কিলোজুল পার মোল হয়। আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে বন্ধন শক্তি তত বৃদ্ধি পাবে। বন্ধন শক্তি এর কিন্তু নির্দিষ্ট অভিমুখ থাকে, এই ধরনের বন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকে মনে থাকবে। ফলে হাইড্রোজেন বন্ধনের নির্দিষ্ট অভিমুখ আছে। আর সেই সঙ্গে মনে রাখবে এইচ বন্ধনে অণুগুলি সংগুণিত অবস্থায় থাকবে, সংযোজিত যেটাকে বলা হয় অ্যাসোসিয়েশন ঘটবে, সংগুণিত অবস্থায় থাকে। বোঝা গেছে? তাহলে এই হলো হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত। এই শর্তগুলো যদি আমরা হাইড্রোজেন বন্ধন বৈশিষ্ট্য, তাহলে দুটো অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধনটা, সেই হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য এটা অনেক দুর্বল, সমযোজী বন্ধন হচ্ছে অনেক দুর্বল। যে পরমাণু দুটো হাইড্রোজেন বন্ধন তৈরি করবে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির সঙ্গে তাদের বন্ধন শক্তিটা বৃদ্ধি পাবে। এবং সেই ক্ষেত্রে মনে রাখবে যে এর একটা নির্দিষ্ট অভিমুখ আছে এবং অণুগুলো, যে সমস্ত পদার্থের অণুগুলো হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে তারা কিন্তু সংযোজিত অবস্থায় থাকে। বোঝা গেছে আমার কথাটা? তাহলে বলতে পারবে তোমরা যে হাইড্রোজেন বন্ধন যদি তৈরি হয় তো কোন বন্ধনটা বেশি শক্তিশালী হবে? মনে করো হাইড্রোজেন বন্ধন তৈরি করেছে হাইড্রোজেন আর নাইট্রোজেন, এই হাইড্রোজেন বন্ধন বেশি শক্তিশালী না হাইড্রোজেন আর অক্সিজেন এই বন্ধনটা বেশি শক্তিশালী? বলো তো এই দুটো বন্ধনের মধ্যে কোন বন্ধনটা বেশি শক্তিশালী? আমার কথা বোঝা গেছে? এই নাইট্রোজেন হাইড্রোজেন এই যে বন্ধনটা আছে এই বন্ধনটা বেশি শক্তিশালী না এই বন্ধনটা বেশি শক্তিশালী? হাইড্রোজেন বন্ধনের শ্রেণী বিভাগ, হাইড্রোজেন বন্ধন কত রকম হয় বলো তো? হাইড্রোজেন বন্ধন আমরা দু রকম দেখতে পাই। কিসের উপর ভিত্তি করে? দেখুন এই দু রকম হাইড্রোজেন বন্ধনের নাম মনে রাখবে, আণবিক হাইড্রোজেন বন্ধন, আণবিক, আর একটা হলো আন্তঃআণবিক। দু রকম হাইড্রোজেন বন্ধন হয়, মনে থাকবে? আণবিক আর আন্তঃআণবিক। আন্তঃআণবিক কথাটার মানে হলো একই অণুর মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, একই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন যখন তৈরি হবে তাকে বলা হবে আন্তঃআণবিক। আর একাধিক অণুর মধ্যে যখন হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, তখন তাকে বলা হবে আন্তঃআণবিক। একে ইন্ট্রামলিকুলার বলা হয় আর একে ইন্টারমলিকুলার বলা হয়। যেমন আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের উদাহরণ, এই যৌগটার নাম নাইট্রোফেনল। এর মধ্যে একটাই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, অন্য কোনো অণু দরকার হয় না। ফলে এই ধরনের হাইড্রোজেন বন্ধন এদেরকে বলা হবে অন্তঃঅণু হাইড্রোজেন বন্ধন। বোঝা গেছে কথাটা? যেখানে একটাই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। আরেকটা উদাহরণ যদি দিই তাহলে এই যে উদাহরণটা এখানে একটাই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, একটাই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন, অন্য আর দ্বিতীয় অণু দরকার হয় না। এই ধরনের হাইড্রোজেন বন্ধনগুলোকে বলা হয় অন্তঃঅণু হাইড্রোজেন বন্ধন। বোঝা গেছে না? আর আন্তঃঅণু হাইড্রোজেন বন্ধন যেমন এইচএফ অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন, এরা হলো একাধিক অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন, একাধিক অণুর মধ্যে। যেমন জলের ক্ষেত্রে যদি দেখি, জলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন, বোঝা গেছে? একাধিক অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন। জলের অণুগুলোর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন সেটা হলো আন্তঃঅণু হাইড্রোজেন বন্ধন। ফলে একাধিক সহজ আছে জিনিসটা। তাহলে হাইড্রোজেন বন্ধনকে আমরা দুটো ভাগে ভাগ করি, অন্তঃঅণু হাইড্রোজেন বন্ধন আর আন্তঃঅণু। অন্তঃঅণু একই অণুর মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, একাধিক অণুর প্রয়োজন না হয়, তাহলে তাকে বলা হবে অন্তঃঅণু। সহজ আছে তো? এরা হলো অন্তঃঅণু হাইড্রোজেন বন্ধনের উদাহরণ। এটা হলো ক্লোরাল হাইড্রেট। আর এরা হলো একাধিক অণুর মধ্যে, যেমন জলের অণুগুলো, এই যে জলের অণুগুলো দেখতে পাচ্ছ, জলের অণুগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে। ফলে এই ধরনের হাইড্রোজেন বন্ধনকে বলা হবে আন্তঃঅণু হাইড্রোজেন বন্ধন। আমরা এবার দেখব হাইড্রোজেন বন্ধনের ফলে ধর্মের কীরকম পরিবর্তন ঘটে। হাইড্রোজেন বন্ধনের প্রভাবটা আমরা দেখব, যে হাইড্রোজেন বন্ধন গঠনের প্রভাব। বোঝা গেছে? তাহলে হাইড্রোজেন বন্ধন গঠনের প্রভাব যদি আমরা দেখি, হাইড্রোজেন বন্ধনের প্রভাব, এর প্রভাবে কি হয় বলো তো? হাইড্রোজেন বন্ধন গঠনের প্রভাবে যেমন বিভিন্ন যৌগের স্ফুটনাঙ্কের তারতম্য ঘটে। ঠিক আছে? বিভিন্ন যৌগের যেমন
তাদের ভৌত অবস্থার তারতম্য ঘটে। স্ফুটনাঙ্ক কারো বেশি হয় কারো কম হয়। ভৌত অবস্থা মানে কঠিন, তরল, গ্যাস ইত্যাদির তারতম্য ঘটে। তাদের দ্রাব্যতার তারতম্য ঘটে। বোঝা গেছে? তাদের আম্লিক ধর্মের তারতম্য হতে পারে এই হাইড্রোজেন প্রভাবের ফলে। তাদের অস্তিত্বের তারতম্য হতে পারে, কোনোটার অস্তিত্ব থাকতে পারে, কোনোটার অস্তিত্ব না থাকতে পারে। ফলে বিভিন্ন ভৌত ধর্মের তারতম্য হতে পারে হাইড্রোজেন বন্ধন গঠনের ফলে। স্ফুটনের তারতম্য হতে পারে, ভৌত অবস্থা, দ্রাব্যতা, আম্লিক ধর্ম, অস্তিত্ব ইত্যাদি বিভিন্ন যে ধর্মগুলো আছে ভৌত ধর্মগুলো, সেই ভৌত ধর্মগুলোর বিভিন্ন রকমের হেরফের হয়ে থাকে। আমরা এই বিষয়টাই দেখব যে হাইড্রোজেন বন্ধনের প্রভাবে কীরকম বিভিন্ন ধর্মের তারতম্য ঘটে থাকে। আমরা প্রথমে দেখব হাইড্রোজেন বন্ধনের ফলে স্ফুটনাঙ্কের তারতম্য বা ভৌত অবস্থার তারতম্য দেখব। কীভাবে ভৌত অবস্থার তারতম্য ঘটে থাকে। ভৌত অবস্থা বোঝা গেছে? যেমন পর্যায় সারণীতে এখানে আছে অক্সিজেন, এখানে আছে সালফার। এরা যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় জল H2O তৈরি করে, সেটা তরল। অথচ যেটা এর সাথে যখন এই সালফারের সাথে যুক্ত হয় H2S তৈরি করে, সেটা গ্যাস। এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব বলো তো? H2O তরল আর H2S গ্যাস কেন? আমার কথা বোঝা গেছে? তাহলে আমরা এই আলোচনা দেখব। বলতে পারবে জল তরল, আমরা জানি তো জল তরল, H2S গ্যাস। সোজা আছে জিনিসগুলো, তাই না? হ্যাঁ, বোঝা গেছে? তাহলে সহজে কি করে ব্যাখ্যা করা যাবে বলো তো? আমরা হাইড্রোজেন বন্ধনের প্রভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রশ্ন যেটা সেটা হলো H2O তরল কেন আর H2S গ্যাস কেন? বোঝা গেছে? তাহলে আমরা জলের ক্ষেত্রে চলে আসি। আমরা দুদিক দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব, একদিকে জল আর একদিকে H2S। ঠিক আছে? জলের ক্ষেত্রে মনে রাখবে অক্সিজেন আকার ছোট, তাই তো? অক্সিজেনের আকার ছোট, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা উচ্চ। ফলে কি হবে? H2O অণুগুলি আন্তঃআণবিক H বন্ধন দ্বারা সংগুণিত অবস্থায় থাকবে। সংযোজিত অবস্থায় থাকে, জোড়া লেগে থাকে, সংযোজিত অবস্থায় থাকে। ফলে তারা কি করে? তরলের ধর্ম প্রকাশ করে। বোঝা গেছে কথাটা? সোজা আছে জিনিসটা, শুধু ব্যাখ্যা মডেল উত্তর বলতে শিখতে হবে। আবার আমি বলছি, বলো তো কেন জল তরল কেন? খুব সহজে আমরা সহজ কথা, একদম কমন কথা দিয়ে সমস্ত উত্তর ব্যাখ্যা করব। আমরা একটা মডেল উত্তর বলছি এরকম। তাহলে কেন জল তরল বলো তো? জল গঠনকারী যে অক্সিজেনের আকার ছোট, ঠিক আছে না? 2 নম্বর, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা উচ্চ, ফলে আকার ছোট। আকার যত ছোট হবে, তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে, তত বেশি কার্যকরী হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। ফলে জলের অণুগুলোর কি হবে? জলের অণুগুলো আন্তঃআণবিক একাধিক অণু আন্তঃআণবিক H বন্ধনের মাধ্যমে সংগুণিত অবস্থায় থাকবে। আর এদের বিচ্ছিন্ন করার জন্য অধিক তাপ শক্তি দরকার হবে। ফলে তরলের ধর্ম প্রকাশ করবে, কারণ এদের বিচ্ছিন্ন করার জন্য অধিক তাপ শক্তি দরকার লাগবে। বিচ্ছিন্ন করতে অধিক তাপ শক্তি দরকার হয়। মনে থাকবে কথাটা? এই কথাগুলো কমন কথা লিখতে হবে। বিচ্ছিন্ন করার জন্য অধিক তাপ শক্তির প্রয়োজন হয়, আর তার জন্য এরা কি করে? তরলের ধর্ম প্রকাশ করে। এবার হাইড্রোজেনের যদি আমি হাইড্রোজেন বন্ধনটা দেখাই, তাহলে হাইড্রোজেনের জলের মধ্যে এরকম হাইড্রোজেন বন্ধন দিয়ে এরা যুক্ত থাকে। বোঝা গেছে? জলের মধ্যে এরকম হাইড্রোজেন বন্ধন দিয়ে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। এইভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। বোঝা গেছে তো নিশ্চয়ই? তাহলে অক্সিজেনের আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি হওয়ায় এই জলের অণুগুলো, এই যে জলের অণুগুলো দেখতে পাচ্ছ, এই জলের অণুগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা সংযোজিত অবস্থায় থাকে। ফলে এদের বিচ্ছিন্ন করার জন্য অধিক তাপশক্তি দরকার হয়। সে কারণে এরা কিন্তু তরলের ধর্ম প্রকাশ করে। তরলের কণাগুলো খুব কাছাকাছি থাকে, কঠিনে কণাগুলো আরও দৃঢ়ভাবে জুড়ে থাকে, আর গ্যাসে কণাগুলো মুক্ত অবস্থায় থাকে। সুতরাং অণুগুলো সজ্জার উপর ভিত্তি করে কঠিন তরল গ্যাস হয়ে থাকে। মনে থাকবে তো? আবার বলছি, কোনো পদার্থ গঠনকারী কণাগুলো যদি ত্রিমাত্রিক গঠন লাভ করে, তখন সেই অবস্থাটাকে বলা হয়
কঠিন অবস্থায় যেমন H2O কণাগুলো যখন ত্রিমাত্রিক গঠন লাভ করে তখন বরফ বলা হয়। H2O কণাগুলো যখন জোড়া লেগে থাকে, সংযোজিত অবস্থায় থাকে, তখন তাদেরকে জল বলা হয়। আর H2 এর কণাগুলো যখন বাষ্পীয় অবস্থায় থাকে তখন তাকে জলীয় বাষ্প বলা হয়, যখন মুক্ত অবস্থায় থাকে, এককভাবে থাকে। এই হলো ভৌত অবস্থা, কঠিন তরল গ্যাস। তো জলের অণুগুলো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংযোজিত অবস্থায় থাকে, সেজন্য জলের অণু কিন্তু কি হয়, তরলের ধর্ম প্রকাশ করে। অন্যদিকে H2 এসে যদি বলি তাহলে কীভাবে বলো তো, সালফার আকারে বড়, মডেল কথা কিন্তু আকারে বড়, সালফারের তড়িৎ ঋণাত্মকতা উচ্চ, বোঝা গেছে। ফলে কি সালফার বা H2 এসে কার্যকরী H বন্ধন গঠিত হয় না, H বন্ধন গঠিত হয় না, বোঝা গেছে আমার কথাটা। তো মনে রাখবে H বন্ধন গঠিত হয় না, ফলে এরা একক অণু হিসাবে থাকে, একক অণু হিসাবে থাকে, অবস্থান করে। কোনো অসুবিধা? আর এক্ষুনি বললাম যে কোনো পদার্থ গঠনকারী কণাগুলো যদি একক হিসাবে থাকে তখন তারা কি করবে, তারা গ্যাসের ধর্ম প্রকাশ করে, গ্যাসের ধর্ম প্রকাশ করে, বোঝা গেছে কথাটা। গ্যাসের ধর্ম প্রকাশ করে, বা এদেরকে বিচ্ছিন্ন করার জন্য, অণুগুলোকে বিচ্ছিন্ন করার জন্য খুব কম তাপ শক্তি দরকার হয়, বিচ্ছিন্ন করতে কম শক্তির প্রয়োজন হয়। মডেল কথা সব বলতে পারবে তো, কম শক্তির প্রয়োজন হয়, ফলে H2S গ্যাসের ধর্ম প্রকাশ করে। এই হলো একটা মডেল কথা, ঠিক আছে, বুঝতে পেরেছ? আবার বলছি তাহলে, এটা তরল, এটা গ্যাস। কেন তরল? অক্সিজেনের আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে কার্যকরী হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংযোজিত হয়, বিচ্ছিন্ন করার জন্য অধিক তাপশক্তি দরকার হয় বলে তরলের ধর্ম প্রকাশ করে। এই তো কমন কথা তো। অন্যদিকে সালফারের আকার বড়, তড়িৎ ঋণাত্মকতা, সালফারের তড়িৎ ঋণাত্মকতা উচ্চ নয়, কম, তড়িৎ ঋণাত্মকতা কম, ঠিক আছে। আকার বড়, তড়িৎ ঋণাত্মকতা কম, ফলে কার্যকরী হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, ফলে অণুগুলোকে বিচ্ছিন্ন করার জন্য কম তাপশক্তি দরকার হয়, একক অণু হিসাবে অবস্থান করে, ফলে গ্যাসের ধর্ম প্রকাশ করে। এইভাবে আমরা তাদের ভৌত অবস্থা, কঠিন কেন, তরল কেন ব্যাখ্যা করতে পারি। আমরা আরেকটা নেব, যেমন ফসফিন আর অ্যামোনিয়া। বলতে পারবে এই দুটোর মধ্যে কোনটা তরল, কোনটা কঠিন? আবার বলছি যে আমরা দেখব কি হাইড্রোজেন বন্ধনের ফলে ভৌত অবস্থার তারতম্য হয়। যেমন আমরা যদি বলি HF তরল, অথচ HCl, HBr, HI বলো তো এরা কি? এরা গ্যাসীয়। এই ঘটনাটা আমরা কিভাবে ব্যাখ্যা করবো বলো তো? একই পর্যায় সারণীতে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে, অথচ এর হাইড্রোজেনের সঙ্গে যুক্ত, এটা তরল, আর এরা গ্যাস। কিভাবে ব্যাখ্যা করব? হাইড্রোজেন বন্ধন দিয়ে ব্যাখ্যা করব। হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য এই ঘটনাটা ঘটে। কেন? কারণ ফ্লোরিন আকারে ছোট, তাই তো? ফ্লোরিন আকারে ছোট, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা উচ্চ, ফলে HF অণুগুলো কি করে? মনে থাকবে, HF অণুগুলো আন্তঃআণবিক H বন্ধন গঠনে সংগঠিত অবস্থায় থাকে, বোঝা গেছে? আর তার ফলে বিচ্ছিন্ন করতে কি হয়? বিচ্ছিন্ন করতে অধিক তাপ শক্তি দরকার হয়, তাই তো? অধিক তাপের প্রয়োজন হয়, ফলে কি করে? তরলের ধর্ম প্রকাশ করে। কত সহজ বলো তো? তরলের ধর্ম, একই কথা, মডেল কথা সবার ক্ষেত্রে প্রয়োগ করব। আমার কথা বোঝা গেছে? তাহলে HF তরল কেন? কারণ ফ্লোরিনের আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা উচ্চ, এবং এই দুটো শর্তের জন্য HF অণুগুলো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে সংগঠিত অবস্থায় থাকে। এই টার্মটা মনে রাখবে, সংগঠিত অবস্থায় থাকে, ফলে বিচ্ছিন্ন করার জন্য অধিক তাপশক্তি দরকার হয় এবং তরলে ধর্ম প্রকাশ করে। অন্যদিকে এরা গ্যাসীয় কেন? কারণ ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা আকারে বড়,
বোঝা গেছে কথাটা। আর এদের তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি কম, ফলে এরা কি করতে পারে না, কার্যকরী এইচ বন্ধন গঠন করে না, একক অণু হিসাবে থাকে। বোঝা গেছে। আর একক অণু হিসাবে যদি থাকে তাহলে কি হবে বলো তো, একক অণু হিসাবে থাকে, ফলে এদেরকে বিচ্ছিন্ন করার জন্য কম তাপ শক্তি দরকার হবে। আর যারা একক অণু হিসাবে থাকে তাদেরকে আমরা গ্যাস বলি, ফলে বিচ্ছিন্ন করতে কম তাপ শক্তি লাগবে। বোঝা গেছে, কম তাপ লাগে। আর তার ফলে এরা কি করে, গ্যাসের ধর্ম প্রকাশ করে। বোঝা গেছে নিশ্চয়ই। এভাবে আমরা খুব সহজে কোনো পদার্থ কঠিন কেন, কোনো পদার্থ গ্যাস কেন খুব সহজে ব্যাখ্যা করতে পারি, মনে থাকবে। তাহলে HCl, HBr, HI গ্যাসীয়, অথচ একই পরিবারের HF তরল, কারণ এর আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে এইচ বন্ধন গঠনের মাধ্যমে সংগঠিত অবস্থা থাকে। এদের আকার বড়, এদের তড়িৎ ঋণাত্মকতা কম, ফলে এরা কার্যকরী হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, একক অণু হিসাবে অবস্থান করে, এবং এরা গ্যাসের ধর্ম প্রকাশ করে। আমরা স্ফুটনাঙ্ক সংক্রান্ত বিষয়টা দেখব। যেমন অ্যামোনিয়া এবং pH3 হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য স্ফুটনাঙ্কের তারতম্য হয়। একটা স্ফুটনাঙ্ক অনেক বেশি, একটা স্ফুটনাঙ্ক অনেক কম হয়। আর আমরা জানি স্ফুটনাঙ্ক আণবিক ওজনের উপর নির্ভর করে, যার আণবিক ওজন বেশি তার স্ফুটনাঙ্ক বেশি। তো এখানে pH3-এর আণবিক ওজন 34 আর অ্যামোনিয়ার আণবিক ওজন 17, তাহলে বলো তো স্ফুটনাঙ্ক কার বেশি হওয়া উচিত? pH3 স্ফুটনাঙ্ক অ্যামোনিয়ার তুলনায় অনেক বেশি হওয়া উচিত, অথচ অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক pH3-এর তুলনায় অনেক বেশি। কেন? হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য, কারণ নাইট্রোজেন পরমাণুর আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে অ্যামোনিয়া অণুগুলো কি করতে পারে, হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। মনে রাখবে, হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে সংযোজিত অবস্থায় থাকে, মনে থাকবে। তাহলে কি বলবো বলো তো, নাইট্রোজেনের আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে নাইট্রোজেন কি করতে পারে, অ্যামোনিয়া অণুগুলো হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে সংযোজিত অবস্থায় থাকতে পারে, ফলে বিচ্ছিন্ন করার জন্য অধিক তাপ শক্তি দরকার হয়, মডেল উত্তর। আর তার ফলে এদের স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, মনে থাকবে কথাটা। তাহলে দুটো শর্তে কিন্তু অ্যামোনিয়া হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, নাইট্রোজেনের আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি। অন্যদিকে ফসফরাসের আকার বড়, মনে থাকবে কথাটা, এর তড়িৎ ঋণাত্মকতা কম, ফলে pH3 অণুগুলো হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, এই অণুগুলো H বন্ধন গঠন করতে পারে না। কেন পারে না বলো তো? H বন্ধন গঠন করে না, কারণ P এর আকার বড়, তড়িৎ ঋণাত্মকতা কম, ফলে pH3 অণুগুলো হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে সংযোজিত অবস্থায় থাকতে পারে না, একক অণু হিসেবে থাকে, ফলে এদেরকে বিচ্ছিন্ন করার জন্য কম তাপ শক্তি দরকার হবে। আর তাপ শক্তি কম হলে তাদের কী হবে, স্ফুটনাঙ্ক কম হবে। ফলে যদিও NH3-র তুলনায় pH3-র আণবিক ওজন প্রায় দ্বিগুণ, কিন্তু pH3-র তুলনায় অ্যামোনিয়া আবার স্ফুটনাঙ্ক অনেক বেশি, কারণ NH3 অণুগুলো হাইড্রোজেন বন্ধন তৈরি করে সংগঠিত অবস্থায় থাকতে পারে, আর pH3 অণুগুলো হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে সংগঠিত অবস্থায় থাকতে পারে না। তোমরা বলতে পারবে যে আমরা যদি বলি কঠিন, তরল এবং গ্যাস এই সংক্রান্ত যদি বলি, তাহলে বলতে পারবে যে HF, HCl এই দুটোর মধ্যে কোনটি তরল? বুঝা গেছে, HF এবং HCl এই দুটির মধ্যে কোনটি তরল? এই ডাইমিথাইল ইথার আর ইথানল, এদের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি, কার কম হওয়া দরকার, কার বেশি হবে, কার কম হবে? এই কথাটা তো হাসছো না, এই কথাটা বুঝতে পেরেছে যে স্যার যেটা হাইড্রোজেন বন্ধন তৈরি করবে তার বেশি হবে, তাই না? তো কোনটা হাইড্রোজেন বন্ধন তৈরি করবে মনে রাখবে। আগে বলেছি হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত, যেমন অক্সিজেনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে কার্যকরী হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। তো ইথানলের মধ্যে কিন্তু কি আছে, ইথানলের মধ্যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, আর এখানে অক্সিজেনের সাথে কোনো হাইড্রোজেন যুক্ত নেই। বুঝা গেছে? তাহলে সেক্ষেত্রে কী করতে পারবে, হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, হাইড্রোজেন বন্ধন গঠন করে, আর এখানে হাইড্রোজেন বন্ধন গঠন করে না। বোঝা গেছে কেন করে, কেন করে না? বোঝা গেছে, কারণ এখানে হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত আছে। মনে রাখবে, হাইড্রোজেন
অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে, অক্সিজেনে যুক্ত, আর এখানে হাইড্রোজেন কার্বনে যুক্ত। ফলে কার্বনের সাথে যুক্ত থাকলে তো হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে না। ফলে এই অণুগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে বলে বিচ্ছিন্ন কী হবে, বিচ্ছিন্ন করতে অধিক শক্তি দরকার হয়। দুটোরই কিন্তু আণবিক ওজন প্রায় দুটোরই আণবিক ওজন 46, বোঝা গেছে? এটারও আণবিক ওজন 46, এটারও আণবিক ওজন 46। আর আমরা জানি স্ফুটনাঙ্ক আণবিক ওজনের উপর নির্ভর করে, যার আণবিক ওজন বেশি তার স্ফুটনাঙ্ক বেশি, যার আণবিক ওজন কম স্ফুটনাঙ্ক কম। কিন্তু আণবিক ওজন যদি সমান হয় তাহলে স্ফুটনাঙ্ক কাছাকাছি হওয়া উচিত। কিন্তু ইথানলের স্ফুটনাঙ্ক ডাইমিথাইল ইথারের তুলনায় অনেক বেশি। কেন? কারণ ইথানল অণুগুলো হাইড্রোজেন বন্ধন তৈরি করে থাকতে পারে এবং এদেরকে বিচ্ছিন্ন করার জন্য অধিক শক্তি দরকার হয় বলে স্ফুটনাঙ্ক বেশি হয়। মনে থাকবে, এক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, অণুগুলো একক হিসাবে থাকে, একক অণু হিসাবে অবস্থান করে, একক অণু হিসাবে অবস্থান করে। বোঝা গেছে? বিচ্ছিন্ন করার জন্য কম শক্তি লাগবে না বেশি শক্তি লাগবে? বিচ্ছিন্ন করতে কম শক্তি প্রয়োজন হয়, তাই তো? ফলে এদের স্ফুটনাঙ্ক কম হয়, স্ফুটনাঙ্ক কম হয়। বোঝা গেছে? তাহলে একই আণবিক ওজন হওয়া সত্ত্বেও ইথানলের স্ফুটনাঙ্ক ডাইমিথাইল অপেক্ষা বেশি হয়। কারণ ইথানল হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, সংযোজিত অবস্থায় থাকে, বিচ্ছিন্ন করার জন্য অধিক তাপ শক্তি দরকার হয়। অন্যদিকে এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত না থাকায় ডাইমিথাইল ইথারের অণুগুলো হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, একক অণু হিসাবে থাকে, বিচ্ছিন্ন করার জন্য কম তাপ শক্তি দরকার হয়। ফলে এদের স্ফুটনাঙ্ক অনেক কম হয়। তোমরা বলতে পারবে যে এরকম স্ফুটনাঙ্কের কথা যদি বলা হয়, যে স্ফুটনাঙ্ক আমরা যেটা দেখলাম হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারা না পারার উপর ভিত্তি করে যে স্ফুটনাঙ্ক হ্রাস বৃদ্ধি হয়, এই যে HF আছে আর HCl, এদের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি হবে? HF এবং HCl, এই দুটোর মধ্যে কোনটার স্ফুটনাঙ্ক বেশি হবে? হাইড্রোজেন বন্ধন গঠনের ফলে দেখলাম আমরা স্ফুটনাঙ্কের তারতম্য হতে পারে, হাইড্রোজেন বন্ধন গঠনের ফলে ভৌত অবস্থারও তারতম্য হতে পারে, কোনো পদার্থ তরল কোনো পদার্থ গ্যাসীয়, এই ধর্মগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। এবার আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব দ্রাব্যতা সংক্রান্ত। কোনো একটা পদার্থ জলে মিশে আবার একটা পদার্থ জলে মেশে না, এই ব্যাপারটাকে কিভাবে আমরা ব্যাখ্যা করি। এখানেও কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠনের ফলে ঘটনাগুলো ঘটে। যেমন আমরা দুটো যৌগ নিব, অর্থনাইট্রোফেনল, অর্থনাইট্রোফেনল অন্ত অণু হাইড্রোজেন বন্ধন গঠন করে, মনে থাকবে, অন্ত অণু হাইড্রোজেন বন্ধন গঠন করে অর্থনাইট্রোফেনল। আরেকটা নিব প্যারানাইট্রোফেনল। যৌগগুলোর নামগুলো মনে রাখবে, এই যৌগটার নাম প্যারানাইট্রোফেনল। ঠিক আছে? এই প্যারানাইট্রোফেনল জলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে, জলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। বোঝা গেছে? এখান থেকে আমরা দ্রাব্যতা সংক্রান্ত ধর্ম ব্যাখ্যা করার চেষ্টা করব। বলতে পারবে তো? বলো তো, অন্ত অণু হাইড্রোজেন বন্ধন এটা জলে অদ্রাব্য। কেন এটা জলে অদ্রাব্য? আবার বলছি, এটা কিন্তু কি করে? অন্ত অণু হাইড্রোজেন বন্ধন তৈরি করে, একাই, অন্য কোনো অণু দরকার হয় না, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করে, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করে, অন্ত আণবিক H বন্ধন, তাই কিনা বলো? আর এটা কী করে? জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে, একাধিক অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, ফলে এটা হলো আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করে, আন্ত আণবিক। বোঝা গেছে আমার কথাটা? ঠিক আছে? তাহলে অন্ত অণু হাইড্রোজেন বন্ধন যদি তৈরি করে একাধিক অণুর সাথে জোড়া লেগে না থাকে, সংগঠিত অবস্থায় না থাকে, তাহলে সেক্ষেত্রে এ কী হবে? এ কিন্তু জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে না বলে এটা জলে অদ্রাব্য। মনে থাকবে, এটা জলে অদ্রাব্য। এইভাবে আমরা দ্রাব্যতার ঘটনাটাও ব্যাখ্যা করতে পারি, জলে অদ্রাব্য। আর যেহেতু এটা জলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, সে কারণে এটা জলে দ্রাব্য। সুতরাং এই ধরনের দ্রাব্যতার তারতম্য ঘটে থাকে হাইড্রোজেন বন্ধন গঠনের ফলে। আবার বলছি, এই অণুটার নাম
অর্থোনাইট্রোফেনল এটা অন্ত অণু হাইড্রোজেন বন্ধন তৈরি করে একক অণু হিসাবে অবস্থান করে, সে কারণে জলে অদ্রাব্য। আর এটা আন্ত অণু হাইড্রোজেন বন্ধন তৈরি করে জলের সাথে যেহেতু হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, সে কারণে এটা জলে দ্রাব্য। আর একই কারণে মনে রাখবে, যেহেতু এটা একক অণু হিসাবে থাকে, সে কারণে কিন্তু স্ফুটনাঙ্ক কম হয়। স্ফুটনাঙ্ক এখান থেকে প্রায় 3-4টা প্রশ্নের উত্তর, তো 3-4টা কোশ্চেন থাকতে পারে, যেমন স্ফুটনাঙ্ক কম হবে। আর এই যদি একাধিক অণু জোড়া লেগে থাকে, সেজন্য এদের স্ফুটনাঙ্ক তাহলে কী হবে বলো তো, স্ফুটনাঙ্ক বেশি হবে। ফলে এই জায়গা থেকে স্ফুটনের কোশ্চেন হতে পারে। আবার আরও প্রশ্নের উত্তর হতে পারে, যেহেতু এটা একক অণু হিসাবে থাকে, জলের মধ্যে যদি এটা মিশে থাকে, তাহলে সহজে একে জল থেকে কিন্তু কী করা যায়, পাতন, স্টিম পাতনযোগ্য। এটা সহজে স্টিম পাতিত হয়, মনে থাকবে, সহজে স্টিম পাতিত হয়। আর এটা যেহেতু জলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে সংযোজিত অবস্থা থাকে, ফলে জল থেকে একে আলাদা করা যায় না বলে এটা স্টিম পাতনযোগ্য নয়। স্টিম পাতনযোগ্য নয়, মনে থাকবে। ফলে এই 3টা কোশ্চিন, এখান থেকে 3টা কোশ্চিন তৈরি হয়। তাহলে কি দাঁড়ালো, যে বিভিন্ন পদার্থের জলে দ্রাব্যতা বা দ্রাব্যতা সংক্রান্ত প্রভাব কিন্তু হাইড্রোজেন বন্ধনের প্রভাবের ফলে ঘটে থাকে। যেমন অর্থোনাইট্রোফেনল জলে অদ্রাব্য, প্যারানাইট্রোফেনল জলে দ্রাব্য। এর স্ফুটনাঙ্ক কম, একক অণু হিসাবে থাকে, এর স্ফুটনাঙ্ক বেশি, যেহেতু জলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে, সে কারণে এটা স্টিম পাতনযোগ্য, সহজে স্টিম থেকে পাতিত করা যায়, এটাকে কিন্তু সহজে পাতিত করা যায় না। আমরা আরেকটা উদাহরণ যদি দেখি দ্রাব্যতা সংক্রান্ত, তাহলে ডাইইথাইল ইথার এবং ইথানল। তো এদের ক্ষেত্রে ইথানল C2H5OH আর ডাইমিথাইল ইথার, বলো তো এদের মধ্যে কোনটার জলের দ্রাব্যতা বেশি, কোনটার কম হবে, বলতে পারবে? সহজই তো আছে। যেমন দেখো এখানে কি করবে, অক্সিজেনের সাথে যেহেতু হাইড্রোজেন যুক্ত আছে, ফলে এরা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে, হাইড্রোজেন বন্ধন গঠন করে। আমার কথা বলছি, জলের সাথে এরা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, জলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। আর এরকম জলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করার ফলে এরা জলে কী হয়, জলে দ্রাব্য হয়। অন্যদিকে এখানে কি নেই, এখানে অক্সিজেনের সাথে কোনো হাইড্রোজেন পরমাণু নেই, ফলে এরা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, সে কারণে এরা জলে প্রায় অদ্রাব্য। সহজ উত্তর মডেল কথা দিয়ে বলবো, আবার বলছি, ইথানল জলে দ্রাব্য আর ডাইমিথাইল ইথার জলে অদ্রাব্য। ইথানল এটা জলে দ্রাব্য, ঠিক আছে, আর এটা জলে অদ্রাব্য। কিভাবে ঘটনাটা ব্যাখ্যা করব, কেন ঘটনাটা ঘটে, হাইড্রোজেন বন্ধনের জন্য ঘটে। ইথানলে হাইড্রোজেন OH বন্ধন থাকায় সেটা জলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, ফলে জলে দ্রাব্য। এক্ষেত্রে এরা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, ফলে জলে অদ্রাব্য। এইভাবে জলে দ্রাব্যতার ঘটনাটা আমরা ব্যাখ্যা করতে পারি। হাইড্রোজেন বন্ধনের ফলে কোনো কোনো পদার্থ জলে দ্রাব্য হয়, আবার কোনো কোনো পদার্থ জলে অদ্রাব্য হয়। তোমরা বলতে পারবে জলে দ্রাব্যতার কথা যদি বলি, যে আমরা যদি বলি, যেমন হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে এরকম মিথানল CH3OH, এবং আমরা যদি বলি ফর্মিক অ্যাসিড বা ডাইমিথাইল ইথার, এই দুটোর মধ্যে কোনটার জলে দ্রাব্যতা বেশি হবে? আবার বলছি যে মিথানল এবং ডাইমিথাইল ইথার, এই দুটোর মধ্যে জলে দ্রাব্যতা কার বেশি হবে? ঠিক আছে, এখানে একটা কথা মনে রাখবে, সমযোজী যৌগগুলো জলে অদ্রাব্য, বোঝা গেছে? সমযোজী যৌগ, কিন্তু চিনি গ্লুকোজ এরা সমযোজী যৌগ, বলো তো এরা জলে দ্রাব্য না জলে অদ্রাব্য? চিনি গ্লুকোজ জলে গুলে দিলে গুলে যায় না যায় না? গুলে যায়, তাই না? তো এরা তো সমযোজী যৌগ, এরা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলে কেন দ্রাব্য, বলতে পারবে? সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলে, যেমন গ্লুকোজে যদি আমরা দেখি, গ্লুকোজের গঠন হলো এরকম, গ্লুকোজের গঠন হলো এই, হলো গ্লুকোজের গঠন, বোঝা গেছে? গ্লুকোজে বলো তো কতগুলো OH আছে? 5টা OH আছে, 5টি OH গ্রুপ বর্তমান। অধিক সংখ্যক OH গ্রুপ থাকায় এরা জলের সাথে অধিক পরিমাণে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, মনে থাকবে? তাহলে গ্লুকোজ বা চিনি এদের অণুতে অনেকগুলো OH থাকার ফলে এরা ব্যাপক হারে ব্যাপক পরিমাণে জলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, সে কারণে এরা সমযোজী যৌগ হলেও জলে দ্রাব্য। অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, যৌগটার নাম মনে রাখবে, অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। আর একটা যৌগ প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড।
এবং হাইড্রোজেন বন্ধনের প্রভাবে আম্লিক ধর্মেরও তারতম্য ঘটে, আম্লিক ধর্মেরও পরিবর্তন। জানো আম্লিক ধর্ম কাকে বলে? কোনো একটা অণু বা পদার্থ আম্লিক ধর্ম কী দিয়ে বিচার করা হয়? যে যত সহজে, মনে রাখবে, যত সহজে প্রোটন তৈরি করতে পারবে তার আম্লিক ধর্ম তত বেশি। যে যত সহজে প্রোটন তৈরি করতে পারবে তার আম্লিক ধর্ম তত বেশি। তো কারা কত সহজে প্রোটন তৈরি করতে পারবে সেই ব্যাপারটাই আমরা দেখব। এবং আম্লিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারা না পারার জন্য কিন্তু আম্লিক ধর্মের পরিবর্তনের ফলে বুঝতে পারছো বহু ধর্মের কিন্তু তারতম্য ঘটে থাকে হাইড্রোজেন বন্ধন গঠনের ফলে। এত বড় একটা আলোচনা, এত বড় একটা প্রভাব ধর্মের হেরফের ঘটে, পরীক্ষায় কোশ্চিন থাকবে না এটা কখনো হয়? কোশ্চিন কিন্তু এখান থেকে থাকতেই হবে। আর কোশ্চিনটা খুব সহজ হবে, সহজ করে বুঝে নাও, সহজে উত্তর কিন্তু মনে রাখতে পারবে। দেখো এই যে অণুটা আছে, এই অণুটার আম্লিক ধর্ম যদি বিচার করি তাহলে দেখব এই প্রোটন ত্যাগের মাধ্যমে, আবার বলছি এই অণুটাই যে এই প্রোটন ত্যাগের মাধ্যমে কি তৈরি করে, যে আয়নটা নেগেটিভ আয়নটা তৈরি করে, সেই নেগেটিভ আয়নটা হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে কিন্তু স্থিতিশীলতা লাভ করে। মনে থাকবে প্রোটনটা ছেড়ে দেওয়ার ফলে যে নেগেটিভ আয়নটা তৈরি হবে সেটা হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করে। মনে থাকবে কথাটা? ফলে এটা স্থিতিশীল। ফলে এর কী হবে বলো তো? এর টেন্ডেন্সি কী হবে, এর প্রবণতা কী হবে? যে প্রোটন ত্যাগ করে যে আয়নটা তৈরি করবে সেটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যেহেতু স্থিতিশীলতা লাভ করতে পারে, ফলে এর প্রবণতা হলো প্রোটন সহজে ছেড়ে দেওয়া। সে কারণে এর আম্লিক ধর্ম কিন্তু বেশি হবে। কথাটা বোঝা গেছে? আম্লিক ধর্ম বেশি হবে। কেন আম্লিক ধর্ম বেশি হবে? কারণ এ হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, প্রোটন ছাড়লেই হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। বোঝা গেছে আমার কথাটা? অন্যদিকে এখানে যদি দেখি প্রোটন যদি ছেড়ে দে, প্রোটন ছেড়ে দিল, ঠিক আছে, তাহলে যে অণুটা তৈরি হবে এই অণুটা কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করার ক্ষমতা এর নেই, কারণ এর OH এবং COOH গ্রুপটা অনেক দূরে আছে, অনেক দূরে আছে। ফলে দূরে থাকার জন্য কিন্তু এরা H বন্ধন তৈরি করতে পারে না, H বন্ধন গঠন করে না। কথাটা বোঝা গেছে? বোঝা গেছে তো? এটাও চেষ্টা করবে প্রোটন ছেড়ে দিয়ে আম্লিক ধর্ম প্রকাশ করা, কিন্তু প্রোটন ছেড়ে দিয়ে যে নেগেটিভ আয়ন তৈরি হবে এই দুটোর মধ্যে দূরত্ব অনেক বেশি হওয়ার ফলে এরা কিন্তু হাইড্রোজেন বন্ধন অনেক দূরে আছে, ফলে এরা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। ফলে এর প্রোটন ত্যাগের প্রবণতা প্রায় নেই, কারণ প্রোটন ছেড়ে দেওয়ার পর তো সেই স্থিতিশীলতা লাভ করতে পারবে না। ফলে এভাবে আম্লিক ধর্ম কিন্তু তারতম্য হয়। মনে রাখবে যে যত সহজে প্রোটন উৎপন্ন করতে পারবে তার আম্লিক ধর্ম তত বেশি। দুটো যৌগ আমরা নিয়েছি, এটার নাম অর্থো হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড, এটার নাম প্যারা হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড। অর্থো হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড প্রোটন ত্যাগের মাধ্যমে যে নেগেটিভ আয়ন তৈরি করে সেটা হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করে বলে আম্লিক ধর্ম প্রদর্শন করে। প্যারা হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড প্রোটন ত্যাগের মাধ্যমে যে এনায়ন তৈরি করে সেটা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, আর হাইড্রোজেন বন্ধন গঠন করতে না পারার ফলে এর আম্লিক ধর্ম কম হয়। KHF2 এই লবণটার অস্তিত্ব আছে, অর্থাৎ এই লবণটাকে তৈরি করা যায়। একইভাবে KCl2 এই লবণটা আবার অস্তিত্ব নেই। বোঝা গেছে? ফলে কোনো লবণের এর অস্তিত্ব নেই। এটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করব? একই টাইপের যৌগ দেখো, অথচ আমরা এই হাইড্রোজেন বন্ধনের প্রভাবে হাইড্রোজেন বন্ধন গঠিত হতে পারা না পারার উপর ভিত্তি করে বিভিন্ন যৌগের অস্তিত্ব থাকে বা অস্তিত্ব থাকে না। যেমন এই লবণটার অস্তিত্ব আছে অথচ একই টাইপের এই লবণটার অস্তিত্ব নেই। আমরা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। মনে রাখবে ফ্লোরিনের আকার খুব ছোট, আগে বলেছি ফ্লোরিনের আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি। ফলে ফ্লোরিন কি করে? KF এবং HF থেকে কি তৈরি হয়? বাইফ্লোরাইড আয়ন তৈরি হয় হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে। হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে KF এর F এর সাথে HF কি তৈরি করে? বাইফ্লোরাইড আয়ন তৈরি করে। এই বাইফ্লোরাইড আয়ন তৈরি করে। বোঝা গেছে কথাটা? আবার বলছি, ফ্লোরিনের আকার ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা উচ্চ হওয়ার ফলে এই দুটো যৌগ থেকে হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে বাইফ্লোরাইড আয়ন তৈরি হয়। এই বাইফ্লোরাইড আয়ন এবার K+ সঙ্গে পটাশিয়ামের সাথে যুক্ত হয়, পটাশিয়াম হাইড্রোজেন ফ্লোরাইড এই লবণটা তৈরি করে। এই লবণটার একটা নাম আছে, নামটা মনে রাখবে। একে ফ্রেমির লবণ বলা হয়, ফ্রেমির লবণ, ফ্রেমির লবণ।
বোঝা গেছে? তাহলে বলতে পারবে যে এই লবণটার অস্তিত্ব আছে। কেন? কেন থাকলো? হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারার ফলে। কে হাইড্রোজেন বন্ধন গঠন করলো বলো তো? ফ্লোরিন। কেন? আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা উচ্চ, ফলে KF এবং HF থেকে বাইফ্লোরাইড আয়ন তৈরি হলো। আর এই বাইফ্লোরাইড আয়নটা এবার পটাশিয়ামের সাথে যুক্ত হয়, এই লবণটা তৈরি করলো। একই রকমভাবে যদি এখানে দেখি, আমরা যদি দেখি KCl এর সাথে যদি HCl এর থেকে কি হয়, হাইড্রোজেন বন্ধন Cl HCl, তাহলে সেক্ষেত্রে আবার কি হবে? HCl2 বাইক্লোরাইড আয়ন তৈরি হবে, যেটা পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম লবণ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। কখন? যদি এই যৌগটা তৈরি হয়, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। কিন্তু এই হাইড্রোজেন বন্ধনই তৈরি হতে পারে না, এই জায়গায় হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। কেন পারে না? কারণ ক্লোরিনের আকার বড়, তড়িৎ ঋণাত্মকতা কম। এটার আকার বড় আর এর তড়িৎ ঋণাত্মকতা কম, ফলে এই হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। আর এটা যদি তৈরি করতে না পারে, এটাও তৈরি হবে না, এটা তৈরি না হলে এটা হবে না। সুতরাং এই লবণটার অস্তিত্ব নেই। কেন? কারণ যেহেতু ক্লোরিনের আকার বড়, তড়িৎ ঋণাত্মকতা কম, ফলে বাইক্লোরাইড আয়ন তৈরি হতে পারে না। সে কারণে KCl2 লবণের অস্তিত্ব নেই। আমরা এইভাবে কোনো লবণের অস্তিত্ব থাকা না থাকা হাইড্রোজেন বন্ধনের সাহায্যে সহজে ব্যাখ্যা করতে পারি। বরফ জলে ভাসে, তাই তো? আমরা সবাই জানি বরফ কি জলে ভাসে, কিন্তু কেন ভাসে বলো তো? তো বরফের গঠনটা, আমরা ক্রিস্টাল গঠনটা দেখার চেষ্টা করো। মনে রাখবে, বরফে যে জলের অণুগুলো আছে, জলের অণুগুলো চারটা করে, প্রত্যেকটা জলের অণু চারটা জলের অণুর সাথে, মনে রাখবে প্রত্যেকটা জলের অণু চারটা অন্য জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে ক্রিস্টালের আকারে থাকে, চতুস্তলীয় গঠন তৈরি করে, চতুস্তলীয় গঠন তৈরি করে। এই একটা জলের অণু, এই একটা জলের অণু, এইভাবে জলের অণুর সাথে চতুস্তলকীয় গঠন তৈরি করে থাকে। এবং এই একটা জলের অণু, বুঝতে পারছো? এইভাবে চারটা জলের অণু, একটা 1 2 3 4, চারটা জলের অণুর সাথে একটা জলের অণু চতুস্তলকীয়ভাবে বরফের ক্রিস্টাল তৈরি হয়। এই চতুস্তলকীয়ভাবে বরফের ক্রিস্টালটা তৈরি হয়। বোঝা গেছে? এইভাবে আমরা যদি এক্স রশ্মিতে দেখি, রশ্মি এক্সপেরিমেন্টে দেখা গেছে বরফের যে কেলাস চতুস্তলকীয়ভাবে প্রত্যেকটা জলের অণু চারটা জলের অণুর সাথে চতুস্তলকীয়ভাবে বিন্যস্ত থাকে। এবং এইভাবে বিন্যস্ত থাকার ফলে জলের কেলাসের মধ্যে অনেক গ্যাপ বা ফাঁকা জায়গা থাকে, এবং এই স্ট্রাকচারটাকে বলা হয় ওপেন স্ট্রাকচার। বোঝা গেছে আমার কথাটা? ওপেন স্ট্রাকচার বলা হয় একে, মুক্ত গঠন এটা। এবং এর মধ্যে যে ফাঁকা গ্যাপগুলো, অনেক ফাঁকা গ্যাপ থাকে, সে কারণে বরফের সমান সংখ্যক জলের অণু যতটা আয়তন দখল করে, সমান সংখ্যক জলের অণু যতটা আয়তন দখল করে, একই সংখ্যক জলের অণু যখন বরফ তৈরি করে, তখন তার আয়তন অনেক বেশি হয়। ফলে আয়তন বেশি হওয়ার ফলে তার ঘনত্ব হ্রাস পায়, আর ঘনত্ব জলের চেয়ে যদি কম হয়, তাহলে সে কারণে বরফ জলে ভাসে। বোঝা গেছে কথাটা? আবার বলছি, একই সংখ্যক অণু দিয়ে যদি জল তৈরি হয়, তাহলে তার আয়তন যতটা হবে, এই ধরনের গঠন কাঠামোর জন্য বরফের আয়তন তার তুলনায় বেশি হবে। ফলে বরফের আয়তন যদি বেশি হয়, তাহলে তার ক্ষেত্রে কি হবে? ঘনত্ব কম হবে। কার তুলনায়? জলের তুলনায়। সে কারণে বরফ জলে ভাসে। এবার যখন তাপ দেওয়া হয়, যখন তাপ প্রয়োগ করি, তখন কিন্তু এই গঠন কাঠামোটা ধীরে ধীরে ভাঙতে শুরু করে, এবং গঠন কাঠামোটা ভেঙে ওরা তখন জল কি করে? শৃঙ্খল গঠন, আবার বলছি, এরা তখন কিন্তু শৃঙ্খলের আকারে হাইড্রোজেন বন্ধন গঠন করে তরল জলে চলে আসে। এই শৃঙ্খল হাইড্রোজেন বন্ধন তৈরি করে। এই ধরনের শৃঙ্খল হাইড্রোজেন বন্ধন তৈরি করার ফলে এই কাঠামোটা আর থাকে না, ফলে গ্যাপগুলো অনেকটাই নষ্ট হয়ে যায়। গ্যাপগুলো না থাকার ফলে জলের অণুগুলো খুব কাছাকাছি আসে এবং তাদের ঘনত্ব বাড়তে থাকে। 4 ডিগ্রি সি তাপমাত্রায়, 4 ডিগ্রি সি তাপমাত্রায় হাইড্রোজেন বন্ধনের মাত্রা সর্বোচ্চ হয়। সব থেকে দৃঢ় শক্তিশালী হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে বলে 4 ডিগ্রি সি তাপমাত্রায় জলের অণুগুলো সর্বাধিক কাছে আসে। তাহলে বলো তো, 4 ডিগ্রি সি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ হবে না কম হবে? আবার বলছি, 4 ডিগ্রি সি তাপমাত্রায় জলের হাইড্রোজেন বন্ধন সর্বাধিক শক্তিশালী হয়, এবং এই অবস্থায় এরা সর্বাধিক কাছাকাছি আসে, এবং 4 ডিগ্রি সি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। তাপমাত্রা যদি এবার আরও বাড়ানো যায়, বৃদ্ধি করা যায়, তখন কিন্তু জলের এই হাইড্রোজেন বন্ধনগুলো
কি এদের মধ্যে তাপ শক্তি বৃদ্ধি পাবে এবং তাপ শক্তি বৃদ্ধি পেলে গতিশীলতা বৃদ্ধি পাবে, ফলে তারা পরস্পর থেকে দূরে সরে যাবে এবং সেক্ষেত্রে তখন ঘনত্ব আবার কমতে থাকবে। এভাবে আমরা বরফের গঠন, বরফের ঘনত্ব, বরফ জলে ভাসে কেন, 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ কেন, ঘটনাগুলো কিন্তু ব্যাখ্যা করতে পারি। তোমরা এখান থেকে একটা প্রশ্নের উত্তর তৈরি করবে যে জলের যে হাইড্রোজেন বন্ধনগুলো যে তৈরি হয়, প্রত্যেকটা জলের অণু অন্য কটা জলের অণুর সাথে যুক্ত হয় বরফের কেলাস তৈরি করে। বোঝা গেছে? প্রত্যেকটা জলের অণু আর কটা জলের অণুর সাথে যুক্ত হয় যে বরফের কেলাসটা তৈরি করে। ফলে আজকের আলোচনার শেষে আমরা কি পেলাম? হাইড্রোজেন বন্ধন সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো। হাইড্রোজেন বন্ধন কাকে বলে, হাইড্রোজেন বন্ধন কত রকম হতে পারে, হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত, হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য, সেই সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠনের প্রভাব বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেলাম। স্ফুটনাঙ্ক সংক্রান্ত, তাদের দ্রাব্যতা ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় বুঝতে পেরেছো। খুব সহজ, ভীষণ ইম্পর্টেন্ট, সহজ, যে কোনো পরীক্ষায় কোশ্চিন থাকবেই। আর সেই কোশ্চিনের তোমরা নম্বরটা সম্পূর্ণ ফুল নম্বর তুলতে পারবে, তোলার চেষ্টা করবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।